হেই, কি অবস্থা সবার? হইচইয়ের রঙ্গিলা কিতাব এক্সপ্লেনেশনে আপনাকে স্বাগতম। একদিকে প্রেম, পরিবার, তো অন্যদিকে রাজনীতি, ক্ষমতা ও অবিশ্বাসের গন্ধ। এরই মাঝে চলছে প্রদীপ ও সুপ্তির সংসার। কিন্তু সেই সংসারে বসে অবিনাশের ছায়া। গর্ভের বাচ্চাকে নিয়ে পালাতে হয় দুজনকে, পড়তে হয় নানান কঠিন সংগ্রামের মুখোমুখি। শেষ পর্যন্ত কি সুপ্তি পারে প্রদীপকে নিয়ে বাঁচতে? জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই পানিতে একটা বডি ভাসছে। একটা লোক সেটা দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে আর বলে যে পানিতে একটা বডি ভাইসা উঠছে, দেখেন তো এটা সাজু এমপির বডি কিনা। তারে 3 দিন হলো খুঁজে পাওয়া যাইতেছে না। চারদিকে হইচই পড়ে যায়। পুলিশ আসে, লাশ তোলা হয়, কিন্তু বডিতে মাথা ছিল না, যে কারণে ইনস্ট্যান্ট শনাক্ত করা যায় না যে বডিটা কার। সবাই বলাবলি করতে থাকে এই কাজটা প্রদীপই করছে। দেখা যায় প্রদীপকে পায়ে আঘাত নিয়ে ব্যান্ডেজ করছিল। মুবাশির এসে তাকে ফোন দিয়ে বলে জেডা ফোন করছে। জেডা হলো প্রদীপের লিডার। শুধু লিডার বললে ভুল হবে, সে প্রদীপকে সন্তানের মতো দেখে। প্রদীপও তাকে বাবার মতোই মনে করে। জেডা প্রদীপকে বলে, কি কইরা ফেলালি রে প্রদীপ, আমগো তো অন্যরকম কথা আসিল। প্রদীপ বলে যে কামটা আমার হাতে হয় নাই জেডা। জেডা প্রদীপকে পরামর্শ দেয় কয়েকদিনের জন্য গা ঢাকা দিতে। কিন্তু প্রদীপের টেনশন তার বউ সুপ্তিকে নিয়ে। জেডা কথা দেয় সুপ্তিকে সে দেখে রাখবে। ওদিকে দেখা যায় সাধারণ জনগণ আর মিডিয়াতে তোলপাড় শুরু হয়ে গেছে প্রদীপের শাস্তির জন্য। আসলে ঘটনাটা কি ঘটেছিল? 3 দিন আগের ঘটনা। প্রদীপ একটা মুদি দোকান চালায়। একজন বৃদ্ধ অসহায় মহিলাকে 1 মাসের বাজার ফ্রিতে দিয়ে দেয়। দোকানে থাকা ছেলেটা বলে, আপনারে দিয়ে ব্যবসা হইব না, এমনে চলতে থাকলে দোকান বন্ধ হইয়া যাইব। প্রদীপ হেসে বলে, আরে কিচ্ছু হবে না, কলিজাটা একটু বড় কর। এরপর প্রদীপ বাইকটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। প্রদীপের সুন্দরী বউ সুপ্তি, আর 2 সপ্তাহ পর তার বেবি হবে। সুপ্তি প্রদীপকে রাগ করে বলে, ব্যবসা রেখা খালি বাসায় আসো কেন? দুপুরবেলা একটু হোটেলে খাইলে হয় না? কিন্তু সুপ্তি যতই বলুক 3 বেলা বউয়ের সাথে না খাইলে প্রদীপ শান্তি পায় না। এভাবেই চলছে তাদের সুখের সংসার। ওদিকে দেখা যায় ইলিগাল কারবারি আজমকে। সে দেখা করে সাজু এমপির সাথে। এমপিকে তার পরিচয় দিয়ে বলে নওরোজ শাহ তাকে পাঠিয়েছে। নওরোজ শাহ হলো প্রদীপ যাকে জেডা বলে তার নাম। আজম এমপিকে মোটা অঙ্কের টাকা দিয়ে বলে তার জাহাজ ছেড়ে দিতে। কিন্তু এমপি বলে যে ওই জাহাজে ইলিগাল জিনিস পাওয়া গেছে, ওই জাহাজ ছাড়া যাবে না। আজম আবার একটু উগ্র স্বভাবের লোক। সে একটা দুষ্টু গালি দিয়ে বসে। আর তখন এমপি সাহেব উঠে এসে আজমকে চড় দিয়ে বলে চলে যেতে। আজম চলে যায়। বাইরে গিয়ে ফোন দেয় নওরোজকে আর বলে যে এমপি তো আপনারে গোনেই না, আর আমারে অপমান করছে, আমি কিন্তু ওর ফ্যামিলি সহ গায়েব কইরা দিমু। নওরোজ আজমকে শান্ত করে বলে সে বিষয়টা দেখবে। ফোন রাখার পর জাহাঙ্গীর বলে, এমপি কিন্তু চাইলে আপনার জন্য এই কাজটা করতে পারত। আপনি ক্যাডা সেটা ভুইলা গেছে। মানে সাজু এমপি হওয়ার পিছনে নওরোজের বড় একটা অবদান ছিল। জাহাঙ্গীর নওরোজকে বলে সে কি একবার এমপির সাথে কথা বলে দেখবে, এমপি তাকে খুব স্নেহ করে। নওরোজ বলে যে শুধু স্নেহ করলে হবে না, সমীহও করতে হবে, ভয়ও পেতে হবে, আর এইটা প্রদীপ রেদিয়া করাইতে হইব। প্রদীপ সুপ্তিকে নিয়ে হসপিটালে ছিল। আল্ট্রাসাউন্ডে দেখা যায় তাদের অনাগত সন্তানকে, যেটা দেখে দুজনই খুশি। ডক্টর প্রদীপকে বলে সবসময় সুপ্তির খেয়াল রাখতে। এরপর দুজন বাড়িতে আসে। নওরোজ আগে থেকেই প্রদীপের জন্য অপেক্ষা করছিল। সুপ্তি তাকে দেখে খুশি হয়। আসলে নওরোজ সুপ্তিকে মেয়ের মতোই ভালোবাসে। সুপ্তি রুমে যাওয়ার পর নওরোজ প্রদীপকে বলে সাজু তো বেশি বাড়াবাড়ি শুরু করছে রে। প্রদীপ বলে কন কি, আপনি ইলেকশনে জিতাইলেন, এখন আপনার কথাই শোনে না। নওরোজ বলে সেদিন আজম সাহেবের গায়ে হাত তুলছে, তুই নাই, তাই আমিও চুপ কইরা আছি, সাজুরে ফালাইয়া দিব নাকি? প্রদীপ জানতে চায় কাজটা কে করবে। নওরোজ প্রদীপের দিকে তাকিয়েছিল। প্রদীপ বিনয়ের সাথে বলে আমি এই কাজ পারবো না জেডা, আপনি আমারে এই কাজ ছাড়াইছেন, এখন আমি মুদি দোকান চালাই। নওরোজ বলে এই শেষ কাজ, এই শেষ কাজটা কইরা তুই ছুটি নে। প্রদীপ তাতেও রাজি হয় না। 2 সপ্তাহ পর সুপ্তির ডেলিভারি। নওরোজ বলে ঠিক আছে, মারার দরকার নাই, শুধু ভয় দেখাবি, এমন ভয় দেখাবি যেন কাপড় নষ্ট কইরা ফেলায়। প্রদীপ রাজি হয়।
এতক্ষণ দরজার আড়াল থেকে সব শুনছিল সুপ্তি। সে প্রদীপের সাথে রাগারাগি শুরু করে আর বলে যে, তুমি এখনই জ্যাডারে ফোন কইরা না করো। প্রদীপ রাজি হচ্ছিল না। তখন সুপ্তি তার পেটে হাত রেখে প্রদীপকে তার সন্তানের কসম কেটে বলতে বলে সে এই কাজে কখনোই যাবে না। প্রদীপ বাধ্য হয়ে কসম কাটে। সেদিন রাতে সুপ্তি যখন ঘুমিয়েছিল, প্রদীপ লুকিয়ে গানটা বের করে। তারপর সকালে প্রদীপ আর মুবাশ্শির দেখা করে এমপির সাথে। এমপি প্রদীপকে দেখেই বলে, তাহলে নওরোজ এবার তোমারে পাঠাইছে হুমকি দিতে। দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন এমপি গান বের করে প্রদীপকে ফেলে দিতে চায়। প্রদীপও কম যায় না। সে দুহাতে দুইটা গান বের করে বলে, আমিও দেখায় দিমু নাকি। ঠিক এ সময় এমপির বুকে বুলেট লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু প্রদীপ এই কাজ করে নাই। কে করছে সেটাও দেখানো হয় না। প্রদীপের পায়েও গুলি লাগে। দুজন কোনো মতে যান নিয়ে সেখান থেকে পালায়। এমপি মাটিতে পড়ে কাতরাচ্ছিল। তখন তার মাথার কাছে কেউ এসে দাঁড়ায়। আর এই ছিল 3 দিন আগের ঘটনা। দৃশ্য বর্তমানে আসে। চারদিকে তুমুল আন্দোলন চলছে প্রদীপকে গ্রেফতারের জন্য। আর এদিকে দেখা যায় নওরোজ বলছিল, আজম এমপির কল্লা ফালাইয়া দিয়া এখন আমার নামে চালাইয়া দিতেছে। মানে নওরোজ যার জন্য এই কাজ করলো সেই এখন নওরোজরে পেঁচাইয়া দিচ্ছে। প্রদীপ সুপ্তিকে ফোন দেয়। সুপ্তি ফোন ধরেই বলে, কি ব্যাপার, তুমি সকালে উইঠা কই গেছো? প্রদীপ বলে, এত কথা বলার টাইম নাই, তুমি তাড়াতাড়ি রেডি হইয়া সাজুগো বাড়ির পিছনের জঙ্গলটাতে চইলা আসো। ফোন রাখতে রাখতেই সুপ্তির বাড়িতে লোকজন এসে হানা দেয়। আর সুপ্তি পিছন দরজা দিয়ে বেরিয়ে যায়। একদিকে সুপ্তি লুকিয়েছিল, অন্যদিকে প্রদীপের আশপাশ দিয়ে মিছিল হচ্ছিল, প্রদীপের চামড়া তুলে নেব আমরা। সুপ্তি দৌড়ে গিয়ে একটা নৌকাতে ওঠে। উৎসুক জনতা অল্পের জন্য তাকে ধরতে পারে না। এদিকে সাজু এমপির মাথাটা খুঁজে পাওয়া যায়। সবার মধ্যে রাগ ক্ষোভ আরও বেড়ে যায়। প্রদীপ বুঝতে পারছিল সে বড়ভাবে ফেঁসে গেছে। তাই মুবাশ্শিরকে বলে পালিয়ে যেতে। প্রদীপের সাথে থাকলে তার বিপদ আরও বাড়বে। প্রদীপ তার দোকানে থাকা সেই ছেলে মজনুর কাছে যায় এবং তার কাছে ফোন চায় সুপ্তিকে কল করার জন্য। মজনু বলে, তুমি টেনশন কইরো না, খলিল ভাই সুপ্তি ভাবিরে কামারপাড়ার পাশে দেখছে। সে ইশারায় বলছে যে সে ভালো আছে। খবরটা শুনে প্রদীপের মনটা শান্ত হয়। পায়ে গুলি লাগাতে প্রদীপ অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। মজনু তাকে শুইয়ে দেয়। ওদিকে পুলিশ প্রদীপের বাড়ি গিয়ে তল্লাশি করে এবং একটা লোকের কাছে প্রদীপের দোকানের ব্যাপারে খোঁজখবর নেয়। মজনু একটা দোকানে গিয়েছিল চা আনতে। তখন সেখানে এমপির সমর্থক একটা ছেলে, নাম জাকির, সে মজনুকে ধরে ফেলে আর তাকে বলে প্রদীপের দোকান দেখায় দিতে। জাকির মজনুকে নিয়ে দোকানে আসে। সেখানে প্রদীপকে দেখতে পায়। জাকির তো প্রদীপকে পেয়ে ভীষণ খুশি। সে তাড়াতাড়ি মজনুকে দিয়ে প্রদীপের হাত বেঁধে ফেলে। ঠিক এ সময় সুপ্তি মজনুকে ফোন দেয়। জাকির লাউড স্পিকারে কথা বলতে বলে। তখন সুপ্তি বলতে থাকে সে শেফালির বাসায় আছে। মজনুর সাথে প্রদীপের দেখা হলে সে যেন প্রদীপকে বলে শেফালির বাসায় যেতে। জাকির তো খুব খুশি। সে একই সাথে সুপ্তিরও খোঁজ পেয়ে গেল। জাকির সুপ্তিকে বলে, আপনি চিন্তা কইরেন না, আমি এখনই প্রদীপের বডি আপনার কাছে নিয়ে আসতেছি। প্রদীপ এতক্ষণ শুধু রাখতেছিল। সে হাত বাঁধা অবস্থায় জাকিরকে ধরে ফেলে আর জাকিরের ঘাড় মোটকে দেয়। পরদিন সাজুর জানাজার জন্য গ্রামের সবাই জড়ো হয়েছে। তখন সেখানে নওরোজ আর জাহাঙ্গীর আসে। নওরোজ সাজুর ওয়াইফের সাথে একবার দেখা করতে চায়, কিন্তু সাজুর ওয়াইফ তার সাথে দেখা করে না। সেখান থেকে ফেরার পথে প্রদীপ নওরোজকে ফোন করে বলে, আমি কি এভাবেই পালিয়ে বেড়াবো? আপনি কোনো ব্যবস্থা করবেন না? আমি তো কিছুই করি নাই, তারপরও আমাকে ফাঁসায় দিলেন। নওরোজ বলে, তুই শান্ত হ, পরিস্থিতি ঠান্ডা না হওয়া পর্যন্ত তুই একটু আড়ালে থাক। কখন কি করতে হবে সেটা জাহাঙ্গীর তোকে জানিয়ে দিবে। এ কথা বলে সে ফোনটা কেটে দেয়। এরপর জাহাঙ্গীরকে অর্ডার দেয় মুবাশ্শিরকে খুঁজে বের করার জন্য। কারণ প্রদীপ যেহেতু এমপিকে শ্যুট করে নাই, তাহলে নিশ্চয়ই মুবাশ্শির করেছিল। তারা দুজনই তো সেদিন সাজুকে থ্রেট দিতে গিয়েছিল। এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ সাজুর লোকেরা এসে নওরোজের গাড়ির উপর হামলা করে। সবার ধারণা সাজুর খুনের পিছনে নওরোজের হাত রয়েছে। তখন জাহাঙ্গীর গিয়ে ভয় দেখিয়ে সবাইকে সরিয়ে দেয় আর নওরোজকে নিয়ে সেখান থেকে বাড়িতে ফিরে আসে। বাড়ি ফেরার কিছুক্ষণ পর লোকাল থানার ওসি নওরোজের সাথে দেখা করতে আসে। ওসি তার কাছে জানতে চায়
তার সাথে প্রদীপের কোনো যোগাযোগ আছে কিনা। নওরোজ সরাসরি বলে দেয়, আমার সাথে প্রদীপের কোনো রকম যোগাযোগ নেই। সেখানে নওরোজের ছেলেও ছিল। কোনো ক্ষতি হওয়ার ভয়ে নওরোজ তাকে ঢাকা থেকে ডেকে এনেছিল। এদিকে প্রদীপ শেফালির বাড়ির পাশে গিয়ে একটা গোপন জায়গায় আশ্রয় নেয়। এরপর সে জাহাঙ্গীরকে ফোন করে। জাহাঙ্গীর তাকে একটা অ্যাড্রেস আর কিছু টাকা পাঠিয়ে দিয়ে বলে, এই অ্যাড্রেসে গিয়ে একজনের সাথে দেখা করো, সে তোমাকে একটা নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করে দিবে। আর সামনে কি কি করতে হবে সেগুলো ওকে বলে দেওয়া আছে। জাহাঙ্গীরের সাথে কথা শেষ করে প্রদীপ সুপ্তিকে ফোন করে দ্রুত শেফালের বাড়ি থেকে বেরিয়ে আসতে বলে। কিন্তু সুপ্তি তার সাথে যেতে চায় না। তার এটা ভেবে রাগ হচ্ছিল যে প্রদীপ নিজের সন্তানের কসম কেটেও কিভাবে সেই কসম ভাঙল আর এসব ঝামেলায় জড়ালো। এ সময় পুলিশের গাড়ির সাইরেন শোনা যায়। প্রদীপ ভীষণ ঘাবড়ে যায়। সে সুপ্তিকে বলে, তুমি তাড়াতাড়ি বের হও, পরে যা বলার বলবে। তখন সুপ্তি দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু ততক্ষণে পুলিশ পৌঁছে গিয়েছিল, তাই সে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। পুলিশ এসে শেফালিকে জেরা করে। শেফালি উত্তর দেয়, আমি সুপ্তিকে চিনি, কিন্তু ওরা কেউ এখানে নাই। তারপরও পুলিশ শেফালির বাড়ি সার্চ করে, কিন্তু সুপ্তিকে পায় না। পুলিশ চলে যাওয়ার পর সুপ্তি ঝোপের আড়াল থেকে বেরিয়ে প্রদীপের কাছেই যাচ্ছিল। তখনই হঠাৎ কিছু গুন্ডা তাকে দেখে ধাওয়া করে। সুপ্তি কোনো মতে ওই অবস্থায় নিজের প্রাণ নিয়ে বাঁচার জন্য দৌড়াতে শুরু করে। 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল সে। এই পরিশ্রমটা তার জন্য মোটেও সহজ ছিল না। ভাগ্যবশত প্রদীপ সময় মতো পৌঁছে তাকে বাঁচিয়ে নেয়। এরপর তারা ট্রলারে করে চলে যায় দেশের একদম শেষ প্রান্ত খাগড়াছড়িতে। সেখানে তাদেরকে রিসিভ করে জাহাঙ্গীরের পরিচিত বোরহান নামের একজন, এবং সুপ্তি আর প্রদীপকে একটা সেফ হাউসে নিয়ে যায়। এরই মাঝে মিডিয়ায় প্রদীপ এবং মোবাশ্বিরের ছবি ভাইরাল হয়ে যায়। পুলিশ মিডিয়ার সাহায্য নিয়ে তাদেরকে খুঁজতে শুরু করে। সেই নিউজ দেখে নওরোজ জাহাঙ্গীরকে বলে, মোবাশ্বিরকে ডেকে আন। জাহাঙ্গীর বলে যে এখন মোবাশ্বিরকে ডাকলে পুলিশের সন্দেহ আরও বেড়ে যাবে, এমনিতেও তারা আপনার উপর সন্দেহ করছে। নওরোজ বলে, ঠিক আছে, তাহলে কদিন পরেই ডাক। এরপর নওরোজ প্রদীপের ব্যাপারে জানতে চাইলে জাহাঙ্গীর বলে, সমস্যা নাই, ওরা ভালোভাবেই খাগড়াছড়িতে পৌঁছে গেছে। এটা শুনে নওরোজ একটু স্বস্তি পায়। এরপর সে তার বাড়ির কাজের লোককে বলে, অনেকদিন নৌকা ভ্রমণে যাই না, আজকে নৌকা ভ্রমণে বেরোবো। তখন জাহাঙ্গীর তাকে মনে করিয়ে দেয়, আজ আজমের সাথে একটা মিটিং আছে। নওরোজ বলে, মিটিংয়ের কথা আমার মনে আছে, আজমকে বলো মিটিং নৌকায় হবে। জাহাঙ্গীর আজমকে বিষয়টা জানালে সে একটু অবাক হয়, বাড়ি রেখে হঠাৎ নৌকায় কেন। যাই হোক, সে নওরোজের সাথে দেখা করে এবং জিজ্ঞেস করে, মিটিং তো বাড়িতে হওয়ার কথা ছিল, হঠাৎ নৌকায় কেন। নওরোজ বলে, কথা তো কত কিছুই থাকে, সবাই কি সবকিছু মানে। যেমন থ্রেট দেওয়ার কথা বলে মানুষ গলা কেটে ফেলে। আজম বুঝে যায় নওরোজ তাকে ইঙ্গিত করে কথা বলছে, কিন্তু সে বিষয়টা এড়িয়ে যায়। সাজু মারা যাওয়ার পর আজম তার জায়গা নেওয়ার চিন্তা করছিল, অর্থাৎ সে এমপি ইলেকশনে দাঁড়ানোর প্ল্যান করছিল। তাই সে নওরোজকে পটানোর চেষ্টা করে যাতে সে আজমকে সাপোর্ট করে, কারণ নওরোজের সাপোর্ট ছাড়া ওই এলাকার এমপি হওয়া একদমই সম্ভব না। এমনকি সাজুও এমপি হওয়ার জন্য নওরোজের সাপোর্ট নিয়েছিল। নওরোজ তাকে বলে, দেখি আমি চেষ্টা করব। আসলে নওরোজের কখনোই আজমকে পছন্দ ছিল না, তাই সে চাচ্ছিল না আজম সাজুর জায়গাটা নিক। কিন্তু আজম তো উগ্র স্বভাবের লোক, সে নওরোজকে জোর করেই বলে তাকে সাহায্য করতেই হবে। তখন নওরোজ তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়, তবে তাকে শর্ত দেয় যে সে এমপি হওয়ার পর সবকিছু সামলানোর দায়িত্ব থাকবে নওরোজের উপর। আজম শুধু তার কথা মতো চলবে, কিন্তু আজম তাতে রাজি হয় না। সে নিজের মতো করে সবকিছু করতে চাচ্ছিল। তখন নওরোজ বলে ওঠে, অযথা কথা বাড়িও না, ছাগল দিয়ে তো আর হাল চাষ হয় না। এই অপমান আজম একদমই মেনে নিতে পারে না। সে নওরোজের সাথে তর্ক শুরু করে দেয়। একটা পর্যায়ে নওরোজ তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এতে আজম আরও বেশি ক্ষেপে যায়। তবে সেদিকে পাত্তা না দিয়ে নওরোজ তার নৌকা নিয়ে চলে আসে। এদিকে প্রদীপ সুপ্তিকে বাড়িতে রেখে তার জন্য ওষুধ আনতে বাজারে যায়। সেখান থেকে ফেরার পথে একদল গুন্ডা তার উপর অ্যাটাক করে। প্রদীপ তাদের সাথে লড়াই করে, কিন্তু তারা সংখ্যায় বেশি হওয়াতে প্রদীপ একা তাদের সাথে পেরে উঠছিল না। একটা সময় গুন্ডাগুলো তাকে মেরে আধমরা করে ফেলে আর তাকে তুলে নিয়ে যায় তাদের আস্তানায়। এদিকে প্রদীপের না ফেরাতে সুপ্তি টেনশন করছিল।
এ সময় বোরহান এসে তার দরজায় নক করে। সুপ্তির শুরু থেকেই বোরহান লোকটাকে সুবিধার মনে হচ্ছিল না, তাই সে দরজা খোলার আগেই হাতে একটা রামদা নিয়ে নেয়। এরপর দরজা খুললে বোরহান জিজ্ঞেস করে, ভাই এখনো ফেরেনি? সুপ্তি উত্তর দেয় না। তখন বোরহান সুযোগ পেয়ে তার সাথে একটু খোশ গল্প করার চেষ্টা করে। তখনই সুপ্তি আড়াল থেকে রাম বের করে। বোরহান ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ওই গুন্ডাগুলো প্রদীপকে বেঁধে রেখে লাল পানি খাচ্ছিল। আসলে তারা কারো কাছ থেকে প্রদীপকে মারার অর্ডারের অপেক্ষায় ছিল। কিছুক্ষণ পর তাদের মধ্যে একজনের কাছে একটা কল আসে। তাকে জানানো হয় যে উপরের অর্ডার হয়ে গেছে, অর্থাৎ কেউ একজন প্রদীপকে মারার অর্ডার দিয়েছে। তাই সে প্রদীপের কাছে জানতে চায় মরার আগে তার কোনো শেষ ইচ্ছা আছে কিনা। প্রদীপ কোনো উত্তর না দিয়ে সুযোগ বুঝে একটা বাঁশের চটা ভেঙে নিয়ে তার হাতের বাঁধনগুলো কাটতে শুরু করে। কিছুক্ষণ পরই একটা ছেলে তার কাছে গিয়ে শুট করতে চায়, আর তখনই প্রদীপ তার উপর অ্যাটাক করে, তার হাত থেকে গানটা কেড়ে নেয়। এরপর ফাইট করে সেখান থেকে বেরিয়ে আসে। প্রদীপের হাতে পিস্তল থাকায় বাকিরা একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু প্রদীপ সেখান থেকে বেরোনো মাত্রই ওই লোকগুলো তাকে ধাওয়া করতে শুরু করে। সেই সাথে তারা বোরহানকে ফোন করে জানায় প্রদীপ পালাইছে। এ সময় জানা যায় বোরহান ওই লোকগুলোর সাথে জড়িত, আর বোরহানকে তো ঠিক করেছে জাহাঙ্গীর। অর্থাৎ এই সব কিছুর পেছনে কোথাও না কোথাও জাহাঙ্গীর এবং নওরোজের হাত রয়েছে। প্রদীপ কোনো মতে তাদের হাত থেকে বেঁচে জঙ্গলের ভেতর দিয়ে সুপ্তির কাছে রওনা দেয়। এদিকে সুপ্তি তার স্বামী আর অনাগত বাচ্চার টেনশনে শুধুই কান্না করছিল। এমন একটা অবস্থায় যেখানে তার সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা, সেখানে সে তার স্বামীর সাথে প্রাণের দায়ে পালিয়ে বেড়াচ্ছে, জীবন নিয়ে যুদ্ধ করে বেড়াচ্ছে। এসব নিয়ে ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে যায় সে টেরও পায় না। প্রদীপ খোঁড়াতে খোঁড়াতে সুপ্তির কাছে পৌঁছে যায়। প্রদীপের এমন অবস্থা দেখে সুপ্তি ভীষণ ঘাবড়ে যায়। প্রদীপ তাকে বলে, এসব নিয়ে ভাবার এখন সময় নেই, আমাদেরকে পালাতে হবে। এ কথা শুনে সুপ্তি খুব ভয় পেয়ে যায়। এরপর তারা সেখান থেকে পালাতে গেলে বোরহান এসে তাদের উপর হামলা করে। প্রদীপ বুঝে যায় বোরহান জাহাঙ্গীরদের সাথে জড়িত। প্রদীপ ও বোরহানকে মোকাবেলা করে, কিন্তু প্রদীপ যেহেতু আগে থেকেই অনেক দুর্বল ছিল, তাই সে বোরহানের সাথে পেরে উঠছিল না। এসব দেখে সুপ্তি অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে বোরহানকে একটা ইট দিয়ে মাথায় একাধারে আঘাত করতে থাকে। এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা তাদের ছিল না। তাছাড়া প্রদীপ এবং সুপ্তি কারোরই এমন অবস্থা ছিল না যে তারা দূরে কোথাও যেতে পারে। এদিকে আজম একদিন নওরোজের ছেলে শিমুলের কাছে ফোন করে। যেহেতু নওরোজের সাথে তার একটা ঝগড়া হয়েছে, তাই সে চাচ্ছিল নওরোজের ছেলে তাকে সাপোর্ট করুক। কারণ কান টানলে যেমন মাথা আসে, তেমন ছেলে সাপোর্ট করলে বাবার সাপোর্ট অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো আজম তাকে বলে, তোমার বাবার কাজটা করা একদম উচিত হয়নি, এভাবে সাজুকে মেরে ফেলল। তখন শিমুল বলে, বাবা তো আর খুন করেনি, প্রদীপের হাতে ভুলবশত হয়ে গেছে, আর সেটা হয়েছে তো আপনারই জন্যই। আপনার কথায় থ্রেট দিতে গিয়েই তো এই ঝামেলাগুলো হলো। যত নষ্টের গোড়া তো আপনি। আপনার তো পথ ক্লিয়ার হয়ে গেল, এখন এমপি হতে পারবেন। আজম তার কথাগুলো শুনে ভীষণ অবাক হয়। সে ভেবেছিল ঢাকায় থেকে পড়া একটা ছেলে, খুব সাদাসিধে হবে, কিন্তু তার কথায় মোটেও তেমনটা মনে হচ্ছিল না। তাই সে চেষ্টা শুরু করে শিমুলকে বাবার বিরুদ্ধে উস্কে দেওয়ার জন্য। সে বলে, তোমার বাবাই তো এমপি হতে চাচ্ছে, সেজন্যই প্রদীপকে দিয়ে খুনটা করিয়েছে। না হলে প্রদীপ তো এসব কাজ ছেড়ে দিয়েছিল, হঠাৎ কেন আবার এসবের মধ্যে জড়ালো? শিমুল বলে, আমার বাবার যদি এমপি হওয়ার ইচ্ছা থাকতো তাহলে সে গত ৩০ বছর যাবৎ এমপি থাকতো। তার কখনো রাজনীতির উপর কোনো নেশা ছিল না। আজম বুঝে যায় এই ছেলের সাথে কথা বলে কোনো লাভ নেই, তাই সে চুপচাপ ফোন রেখে দেয়। ওদিকে প্রদীপরা পালিয়ে একটা নতুন এলাকায় চলে আসে। তাদের অনেক বেশি খিদে পেয়েছিল, তাই তারা বাজারের একটা হোটেলে খেতে বসে। ওই হোটেলের মালিক ছিল একজন মহিলা। প্রদীপরা খেতে খেতে আলোচনা করছিল তারা এখন কোথায় পালাবে। সুপ্তি যখন জানতে পারে জাহাঙ্গীর অর্থাৎ নওরোজি তাদের মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে, তখন সে ভীষণ কষ্ট পায়। সে বলে, চলো আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই। প্রদীপও সেটাই চাচ্ছিল, কিন্তু তার জন্য তো তেমন মানুষের সাথে যোগাযোগ থাকা দরকার। এসব নিয়ে কথা বলতে বলতেই হঠাৎ সুপ্তির শরীরটা খারাপ লাগে। তখন হোটেল মালিক সেই মহিলাটি এসে সুপ্তির পেট চেক করে বলে, এখনো সময় হয়নি, এমনিতেই হয়তো খারাপ লাগছে। সে সুপ্তির মাথায় হাত বুলিয়ে তাকে একটু শান্ত করে।
এরপর প্রদীপকে জিজ্ঞেস করে, তোমরা কোন হোটেলে উঠেছ? ওকে রুমে নিয়ে যাও, একটু রেস্ট করো। তখন প্রদীপ তাকে জানায় যে তারা কোনো হোটেল ঠিক করেনি, বরং তারা থাকার মতো ছোটখাটো একটা ভাড়া বাসা খুঁজছে। এটা শুনে মহিলাটা অবাক হয়, কারণ এই এলাকায় বেশিরভাগ মানুষই ঘুরতে আসে। তার মনে সন্দেহ হয় যে প্রদীপ হয়তো বিয়ে করে পালিয়ে এসেছে। তাই সে সরাসরি প্রদীপকে বলে, তোমরা কি পালিয়ে এসেছো? বিয়ে শাদী করছো নাকি বিয়ের আগেই এসব অঘটন ঘটিয়ে ফেলছো? একথা শুনে প্রদীপরা খুব অপ্রস্তুত হয়ে যায়। তখন সুপ্তি তাকে বুঝিয়ে বলে, আমরা পালিয়ে এসেছি ঠিকই, তবে বিয়ের জন্য পালাইনি। আমরা স্বামী স্ত্রী। আসলে আমার স্বামী রাজনীতি করত, এখন সরকার পরিবর্তন হওয়াতে আমরা একটু ঝামেলায় আছি, তাই পালাতে হয়েছে। তবুও মহিলা তাদের কথা বিশ্বাস করছিল না। তখন সুপ্তি তাদের ম্যারেজ সার্টিফিকেট বের করে দেখায়। ফাইনালি সে বিশ্বাস করে আর বলে, আমার বাসায় একটা খালি ঘর আছে, চাইলে সেখানে থাকতে পারো। এটা শুনে প্রদীপরা খুশি হয়। নওরোজের শরীরের অবস্থা বেশি ভালো না। ডক্টর এসে তাকে চেক করে বলে, আপনাকে দ্রুত হসপিটালে অ্যাডমিট হতে হবে, তা না হলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। একথা শুনে নওরোজ চিন্তায় পড়ে যায়। অন্যদিকে আজম সিদ্ধান্ত নেয় যে সে নওরোজকে চিরতরে সরিয়ে ফেলবে। তাই সে শাহ আলম নামের এক ডাকাতকে তার বাড়িতে ডেকে পাঠায় আর তাকে লোভ দেখিয়ে নওরোজকে মারার জন্য রাজি করে। প্রদীপ আর সুপ্তি নতুন বাসায় যায়। বাড়িটা দেখে প্রদীপের খুব ভালো লাগে। সুপ্তি প্রেগনেন্ট বলে বাড়িওয়ালাও কম টাকায় বাড়ি ভাড়া দিতে রাজি হয়ে যায়। ওই রুমটায় আগে তার ছেলে থাকতো, যে কারণে সবকিছুই গোছানো ছিল। সবকিছু গোছানো পেয়ে প্রদীপেরও একটু সুবিধা হয়। কিন্তু পরদিনই ওই হোটেলের ওয়েটার ছেলেটা টিভি নিউজে প্রদীপের আসল সত্যটা জেনে যায়। বাড়িওয়ালা মহিলা যখন বিষয়টা জানতে পারে, তখন সে দ্রুত চলে যায় প্রদীপের কাছে আর তাদের সাথে ঝগড়া করতে শুরু করে। প্রদীপকে বলে, তুমি তো একটা দাগী আসামি, মানুষ মেরে পালিয়ে এসেছ, তোমাকে আমি আমার বাড়িতে জায়গা দেব না। সে সুপ্তিকে বলে, আমি তো তোমার মুখের দিকে তাকিয়ে বাড়িটা ভাড়া দিয়েছিলাম, তুমি আমাকে এভাবে ধোঁকা দিতে পারলে? সুপ্তি আর প্রদীপ তখন তাকে বোঝানোর চেষ্টা করে, নিউজে যেটা দেখাচ্ছে সেটা ঠিক না। কিন্তু মহিলা তাদের কোনো কথাই শুনতে চায় না। সে শুধু একটা কথাই বলে, তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। কিন্তু সুপ্তির শরীরের যা কন্ডিশন, তাতে তার পক্ষে বাড়ি থেকে বেরোনো একদমই সম্ভব ছিল না। তাই সে বাড়িওয়ালাকে বুঝিয়ে শুনিয়ে বলে, দেখুন এই অবস্থায় আমি কোথায় যাব? ডেলিভারিটা পর্যন্ত আমাদেরকে সময় দিন, তারপর আমরা এখান থেকে চলে যাব। সুপ্তির মুখের দিকে তাকিয়ে অবশেষে সে রাজি হয় আর বলে, পালিয়ে কোথায় যাবে? দেশের মধ্যে যেখানেই যাবে সেখানেই পুলিশ পৌঁছে যাবে। আর প্রদীপকে যদি পুলিশ ধরে নিয়ে যায়, তখন তুমি একা বাচ্চা নিয়ে কি করবে? তাই বাড়িওয়ালা পরামর্শ দেয়, ডেলিভারিটা হয়ে যাক, তারপর তোমরা বর্ডার পার হয়ে চলে যেও, আমি সব ব্যবস্থা করে দেব। প্রদীপ তখন তার কথা মেনে নেয়। এদিকে সেই রাতে শাহ আলম নওরোজের রুমে ঢোকার চেষ্টা করে, তবে তার কিছু করার আগেই নওরোজ বুঝে গিয়েছিল তার রুমের ভেতর কেউ ঢুকতে চাচ্ছে। তাই সে দরজার পাশে ওত পেতে দাঁড়িয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, তার বাড়িতে এত গার্ড থাকার সত্ত্বেও শাহ আলম এত সহজে বাড়ির ভেতরে ঢুকলো কিভাবে? যাই হোক, রুমে ঢোকা মাত্রই শাহ আলম নওরোজকে ভয় পেয়ে যায় আর নওরোজই তাকে শ্যুট করে দেয়। ঠিক সে সময় জাহাঙ্গীর সেখানে পৌঁছে যায়। নওরোজ বুঝে গিয়েছিল শাহ আলমকে আজমই পাঠিয়েছে, তাই সে শাহ আলমের মাথাটা আজমকে পাঠিয়ে দেয়। সেটা দেখে আজম খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালে জানা যায় যে নদীর পাড়ে আবারও একটা লাশ পাওয়া গেছে। সবার ধারণা ওই লাশটা হয়তো মুবাশ্শিরের। এটা শুনে নওরোজ খুব চিন্তায় পড়ে যায়। তার মনে হচ্ছিল মুবাশ্শির নিশ্চয়ই সাজুর খুনের ব্যাপারে কিছু জানতো, তাই কেউ তাকে মেরে ফেলেছে। এদিকে প্রদীপকে নিয়েও তার চিন্তা হচ্ছিল, কারণ প্রদীপের কোনো খোঁজখবর সে পাচ্ছিল না। তবুও এসব চিন্তা বাদ দিয়ে সে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ ডক্টর তাকে ওই দিনই হসপিটালে ভর্তি হতে বলেছিল। এদিকে হোটেলের ওয়েটার ছেলেটা প্রদীপের জন্য একজন এজেন্টকে ডেকে আনে, যে কিনা তাদেরকে বর্ডার পার করে দিতে পারবে। লোকটা এই কাজের জন্য তাদের কাছে 50,000 টাকা চায় আর বলে টাকা রেডি করে তাকে খবর দিতে। এ সময় সামনে আসে বড় একটা চমক। জাহাঙ্গীর আর আজমকে দেখা যায় একসাথে এবং সে আজমকে বলছিল, শাহ আলম ডাকাত নামের কলঙ্ক, তাকে পাঠানোই আমার ভুল হয়েছে। তখন জাহাঙ্গীর বলে, ভুল যখন করেই ফেলেছ, তখন সেটা শুধরাতে তো হবে।
চিন্তা নেই, আমার কাছে আরও একটা প্ল্যান আছে। এই দৃশ্যে পরিষ্কার হয় যে প্রদীপের উপর এখন পর্যন্ত যত অ্যাটাক হয়েছে সেগুলোর পিছনে জাহাঙ্গীরের হাত ছিল ঠিকই, কিন্তু নওরোজ এসবের কিছুই জানত না। নওরোজ এখন আজমের সবচেয়ে বড় বাধা। তাকে রাস্তা থেকে না সরানো পর্যন্ত আজম শান্তি পাচ্ছিল না। তাই আজমকে সাহায্য করার জন্য জাহাঙ্গীর অন্য একজনকে ডেকে আনে। আর তাকে দেখে আজমের চোখ কপালে উঠে যায়, কারণ মানুষটা ছিল সাজুর ওয়াইফ। সে আজমকে বলে, বর্তমানে আমার সাপোর্ট আপনাদের দরকার, তাই আমি এমপি ইলেকশনে দাঁড়াবো, আর আপনি ইলেকশন থেকে সরে দাঁড়াবেন। আমি এমপি হতে পারলে সব কিছু সামলানোর দায়িত্ব অফিসিয়ালি আপনি পাবেন। আজম সেটা শুনে তৎক্ষণাৎ ইলেকশন থেকে সরে দাঁড়াতে রাজি হয়ে যায়। এরপর তারা প্ল্যানিং করতে শুরু করে কিভাবে নওরোজকে রাস্তা থেকে সরানো যায়। আর এই কাজের জন্য তারা নওরোজের সবথেকে পছন্দের মানুষটাকে বেছে নেয়, অর্থাৎ প্রদীপ। সাজুর ওয়াইফ প্রদীপকে ফোন করে বোঝায় নওরোজই এতদিন তার উপর সব অ্যাটাক করিয়েছে। সে চায় না প্রদীপ বেঁচে থাক, কারণ প্রদীপ যতদিন বেঁচে থাকবে ততদিন নওরোজের ধরা পড়ার ভয় থাকবে। প্রদীপ তাদের কথা মানতেই চাচ্ছিল না, কিন্তু কোথাও না কোথাও তার মনেও একটা সন্দেহ কাজ করছিল। তবে সে নওরোজকে মারতে রাজি হয় না। তখন আজমরা তাকে হুমকি দেয় যে তুমি যদি নওরোজকে না মারো তাহলে তোমার বউ বাচ্চাকে হারাতে হবে। প্রদীপ তখন বাড়ি থেকে একটু দূরে ছিল। আজমের কথা শুনে সে দৌড়ে বাড়িতে গিয়ে দেখে আজমের লোকেরা সুপ্তির মাথায় নিশানা ঠেকিয়ে রেখেছে। এখন বউ বাচ্চাকে বাঁচানোর জন্য প্রদীপের কাছে আর কোনো রাস্তা ছিল না। আজম তখন তাকে আশ্বস্ত করে যে নওরোজকে সরিয়ে দিলে প্রদীপ আর তার পরিবারের সুরক্ষার সম্পূর্ণ দায়িত্ব আজম নেবে। এরপর তারা আবারও তাদের গ্রামে ফিরে যেতে পারবে, কেউ তাদের উপর আঙুল তুলবে না। প্রদীপ বাধ্য হয়ে হসপিটালে চলে যায়। নওরোজ তখন রুমে একা ছিল। এতদিন পর প্রদীপকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সে বলে যে আমি তোকে গা ঢাকা দিতে বলেছিলাম, আর তুই নিরুদ্দেশ হয়ে গেলি। একটাবারও আমার কথা মনে পড়ল না। প্রদীপেরও তখন বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। সে বুকে পাথর চাপা দিয়ে নওরোজের উপর একাধারে শ্যুট করে। নওরোজ মারা গেলে প্রদীপ বাইরে বেরিয়ে আজমকে ফোন করে, কিন্তু আজম আর তার ফোন রিসিভ করে না। তখন প্রদীপ বুঝে যায় আজম তাকে ফাঁসিয়েছে, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না এই ঝামেলা থেকে সে কিভাবে বের হবে। সে আবারও পালিয়ে সুপ্তির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এরপর জাহাঙ্গীর আজমকে ফোন করে জিজ্ঞেস করে, প্রদীপের সাথে কি তোমার কোনো যোগাযোগ হয়েছে? আজম বলে, হ্যাঁ, আমাকে ফোন করেছিল, কিন্তু আমি রিসিভ করিনি। এখন আর ওকে নিয়ে আমাদের চিন্তা করার প্রয়োজন নাই, ওকে শেষ করে দিতে হবে। জাহাঙ্গীর তখন সেই কথা মতো প্রদীপের পেছনে লোক লাগিয়ে দেয় তাকে মারার জন্য, আর সে চলে যায় নওরোজের ছেলেকে বাবার মৃত্যুতে সান্ত্বনা দেওয়ার জন্য। তবে তার আসল উদ্দেশ্য ছিল এই সুযোগে তাকে পটিয়ে নিজেদের দলে সামিল করা। কিন্তু জাহাঙ্গীরের কল্পনাতেও ছিল না যে নওরোজের ছেলে আগে থেকেই সবকিছু জেনে গেছে। আসলে শিমুল খুবই চালাক। সে জেনে গিয়েছিল যে জাহাঙ্গীর আজমের সাথে হাত মিলিয়ে তার বাবাকে খুন করার প্ল্যান করছে, কিন্তু দুঃখের বিষয় এটা বুঝতে পারেনি যে জাহাঙ্গীর এই কাজের জন্য প্রদীপকে টার্গেট করবে। তাই সে তার বাবাকে বাঁচাতে পারে নাই। জাহাঙ্গীর এসব শুনে ভীষণ ভয় পেয়ে যায়। সে বুঝে গিয়েছিল সে যদি এখন কোনো চালাকি করতে চায় তাহলে তাকেই আগে মরতে হবে। অন্যদিকে প্রদীপ খাগড়াছড়ি পৌঁছে সুপ্তিকে নিয়ে বর্ডার পার হওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের হাতে ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করার মতো সময় ছিল না, তাই সেই রাতেই তারা রওনা হয়। কিন্তু কিছু দূর যেতে না যেতেই সুপ্তির শরীরের অবস্থা খুব খারাপ হয়ে পড়ে। তার পক্ষে আর সামনে আগানো সম্ভব ছিল না। তাই প্রদীপ আর ওই এজেন্ট মিলে তাকে একটা নির্জন বাড়িতে নিয়ে যায়। আর প্রদীপ তাড়াতাড়ি বাড়িওয়ালা মহিলাকে ডেকে আনে। আর সে সুপ্তির অবস্থা দেখে খুব ভয় পেয়ে যায়, আর প্রদীপকে বলে দ্রুত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে। আর সময় নেই। প্রদীপ তখন বের হতে গেলে সুপ্তি তাকে বাধা দেয়। সে চাচ্ছিল প্রদীপ তার পাশেই থাকুক, কিন্তু তাকে হসপিটালে না নিলে তো বড় কোনো সমস্যা হতে পারে। তাই প্রদীপ তাকে বুঝিয়ে শুনিয়ে রেখে অ্যাম্বুলেন্স আনতে বেরিয়ে পড়ে। কিন্তু অ্যাম্বুলেন্স তো এত সহজে পাওয়া যায় না, তার উপর আবার পাহাড়ি রাস্তা। অ্যাম্বুলেন্স না পেয়ে সে একটা গাড়ি জোগাড় করার চেষ্টা করছিল, কিন্তু সেটাও পাচ্ছিল না। একটা সময় একটা কালো গাড়ি এসে তার সামনে দাঁড়ায়।
প্রদীপ তখন গাড়ির কাছে এগিয়ে যায় একটু লিফট দেওয়ার জন্য, কিন্তু গাড়ির ভেতর থাকা লোকটা বের হয়ে প্রদীপকেই শ্যুট করা শুরু করে। নিভে যায় প্রদীপের জীবন প্রদীপ। লোকটার মুখ কাপড় দিয়ে আটকানো ছিল। প্রদীপ মারা গেলে লোকটা তার মাস্ক খুলে ফেলে। তখন দেখা যায় সেটা ছিল জাহাঙ্গীর। অর্থাৎ জাহাঙ্গীরই সেদিন সাজুকে খুন করে দোষটা প্রদীপের ঘাড়ে চাপিয়েছিল। শুধু তাই নয়, মুবাশশিরকেও জাহাঙ্গীরই মেরেছে। এদিকে সুপ্তির অবস্থা ক্রমাগত খারাপের দিকে যাচ্ছিল, কিন্তু প্রদীপের কোনো খোঁজ ছিল না। তাই বাড়িওয়ালি বাধ্য হয়ে সেখানেই ডেলিভারির ব্যবস্থা নিতে শুরু করে। সে একা অনেক কষ্টে সুপ্তিকে সামলায়। সুপ্তিও নিজের সাথে যুদ্ধ করে। অবশেষে তার বাচ্চাটাকে সুস্থ অবস্থায় জন্ম দেয়। কিন্তু তার স্বামীর যে কি হয়েছে আর এই সব কিছুর পেছনে আসল রহস্যটা যে কি, সেটা জানতেও পারে না। এরপর পার হয়ে যায় 2 বছর। তখন সুপ্তি তার ছেলেকে নিয়ে আবারও নিজ গ্রামে ফিরে আসে। সাজু এমপির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সাজুর ওয়াইফ তার দিকে তাকিয়ে থাকে। তখন সুপ্তিও অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। সুপ্তির চোখ মুখে আক্রোশের ছাপ স্পষ্ট বোঝা যায়। তাহলে কি সে স্বামীর খুনের বদলা নিতে ফিরে এসেছে? এই প্রশ্নটা সামনে রেখেই এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। যেহেতু গল্পের এখনো অনেকগুলো রহস্য সামনে আসা বাকি, তাই আশা করাই যায় সামনে রঙিলা কিতাবের আরও একটা সিজন হতে চলেছে। আজকের গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।